এমন সময় আরও একটা গাড়ি আসতে দেখা যায়। দূর থেকে গাড়ির আলো চোখে পড়ছে। দ্রুত গতিতে গাড়িটা রাস্তায় ধুলো ওড়াতে ওড়াতে এসে থামলো বিজয়ের সামনে। গাড়ি থেকে এমপি মাসুদ সাহেব নামলো। গায়ে গাঢ় কালো স্যুট, চামড়ার ভিতরে ঢুকে আছে চোখ তার। সে এসে বিজয়ের হাতের উপরে স্টিক দিয়ে একটা বাড়ি দিয়ে বলে, বিজয় মিয়া, তোর খেলা অনেক দিন ধরে দেখছি, এখন সময় হয়েছে তোকে দুনিয়া থেকে সরানোর। খেলা সবার জন্য শেষ হয় এমপি সাহেব, কিন্তু আমি মরলেও আমার ছায়া বেঁচে থাকবে। আপনার জন্য ড্রাগস দিয়ে এলাকা ভরে যাচ্ছে, যুব সমাজ নষ্ট করছেন। নীতি কথা শোনাচ্ছিস মরার আগেও? তোর মরণ তো সার্থক হয়ে গেল রে। কিন্তু আমি আলোতে দাঁড়িয়ে খেলা খেলিনি। আমি দেখলি না তোর লোককে কেমন কিনে নিলাম। শোন, যেখানে টাকা আছে সেখানে বাঘেরও চোখ মেলে রে। কিন্তু তুই ভুল করছিস শ্যাম্পু। ওই মার শালাকে। আমি সহ আরও কয়েকটা ছেলে এসে বিজয়কে মারতে থাকে। টেনে গাছের নিচে নিয়ে আসে তাকে। বন্দুকের বাট, বুলেট, লাথি, ঘুষি সব দিক থেকে আঘাত করা হয়েছে বিজয়ের উপর। মুখে রক্ত, শরীর ভেঙে যাচ্ছে, তবুও চোখে দৃঢ়তা ভাঙছে না। প্রতিটি আঘাতে বিজয়ের মনে প্রতিশোধের শপথ তৈরি হলেও কিছু যে করার নেই। ওদিকে মেইন রাস্তার পাশেই জঙ্গলের গা ঘেঁষে রোদ গাড়িতে বসে আছে। সে কিছুই জানে না গাড়ির ভিতরে জোরে গান বাজছে, অথচ কয়েকশো ফুট দূরেই তার ভাইয়ের মতো মানুষ মৃত্যুর সাথে লড়ছে। শেষে এমপি ইশারা করে ও লোকেদের বলে, চলো, অনেক হয়েছে, এবার খেলাটা শেষ করে। আমির, তুই মার তোর ভাইকে। ভোর হওয়ার আগেই এটা শেষ করতে হবে। বিজয়ের কাহিনী সমাপ্ত কর। জঙ্গলের ভিতরটা তখন অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেছে। দূরে কোথাও অচেনা পাখির হালকা ডাক শোনা যায়। কুয়াশায় ঢাকা পরিবেশ, বাতাসে ধুলোর গন্ধ। জঙ্গলের ভিতরে স্থির থাকা গাড়ির আলোয় দেখা যাচ্ছে বিজয় বসে আছে গাছের নিচে। সারা শরীর দুর্বল, মাথা ঝুঁকে, মুখে শুকনো আর তাজা রক্ত মিশে আছে। কপাল ফেটে গেছে, ঠোঁটের ডান পাশে কাটা, গালের হাড় ফুলে উঠেছে। তবুও ঠোঁটের কোণে এক ধরনের হাসি, যেটা হুমকি না, তার ছেলের হাসি। এমপি মাসুদ হেঁটে গাড়ির উপরে গিয়ে বসলো। পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো। এমপি তাকিয়ে আছে বিজয়ের দিকে। এমপি চোখ দুটো শীতল এবং ধারালো, যেন শিকারি তার শিকারের শেষ নিঃশ্বাস শোনার জন্য এসেছে। এমপি জোরে বিজয়ের দিকে তাকিয়ে হেসে বলে, বিজয়, তোর বিশ্বস্ত লোককে কিনে নিলাম। তোকে ডেকেছি মাল আসার নাম করে। অন্য কেউ খবর দিলে তো আসতি না, তাই আমিরকে দিয়ে ডাকিয়েছি। অনেক দিন ধরে তুই আমার রাস্তায় কাটা হয়েছিলি, এবার তোকে উপড়ে ফেলতে হবে। বিজয়ের সারা গা রক্তে ভাসছে। ঠোঁটের উপর থেকে জিভ দিয়ে রক্ত চেটে হেসে বলল, কাটা যদি জমে যায়, তুলে ফেলতে গেলে হাতে ফুটে গিয়ে রক্ত লাগবেই এমপি। এমপি কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বিজয়ের সামনে দাঁড়ানো আমিরকে ঠান্ডা স্বরে বললেন, আমির, শেষ কর। আমি সামনে এগিয়ে এলো, হাতে কালো পিস্তল, সাথে তার মুখে অদ্ভুত এক দ্বিধা। বিজয়ের দিকে তাকাতে পারছে না পুরোপুরি, কিন্তু তাকানোও বন্ধ করছে না। বিজয় ধীরে ধীরে মাথা তুলল, চোখে তাচ্ছিল্য আর অবজ্ঞা মিশ্রিত দৃষ্টি নিয়ে তাকালো আমিরের দিকে। আমির বলে, ভাই, মাফ কইরা দিয়েন। আজীবন আপনার সাথে কাজ করছি, এবার না হয় বিদায় হোক। আমিরের কণ্ঠে চাপা কাঁপুনি। বিজয়ের হাসি আরও চওড়া হলো। সে বলে, আমাকে মারবি আমির? মার। মরার আগে জানতে তো পারছি শত্রু কখনো দূরের মানুষ হয় না, শত্রু সবসময় নিজের কাছের লোক হয়ে থাকে। আমির কিছু বলে না। বিশ্বাসঘাতকতার সুরে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। কেউ নড়ছে না, শুধু রাতের পোকামাকড়ের হালকা শব্দ শোনা যাচ্ছে। আমিরের আঙুল পিস্তলের ট্রিগারে চাপ দিতে শুরু করেছে ধীরে ধীরে। সময় যেন থমকে গেছে। হঠাৎ ঘ্যাচ করে একটা ভয়ঙ্কর ছুরির শব্দ হয়, যেন কোনো ধাতব বস্তুর ধার হাড় কেটে কারো ভিতরে ঢুকে গেল। আমিরের চোখ বড় হয়ে গেছে। মুখ থেকে চাপা গোঙানির শব্দ বের হলো। গলার ডান পাশ দিয়ে ছুরির ধার ঢুকে গেছে। রক্ত ফোয়ারার মতো বের হতে লাগলো। রক্তগুলো তপ্ত, গাঢ় আর গরম ভাব নিয়ে লাল রঙের ঝর্ণার মতো বিশাল হয়ে রক্ত বের হচ্ছে। আমিরের হাত থেকে পিস্তল মাটিতে পড়ে গেল। চুপ করে সে পিছনে হোঁচট খেয়ে দু হাত দিয়ে গলা চেপে ধরল, কিন্তু রক্ত বের হওয়া থামে না।
চোখে বিস্ময়, বিশ্বাসঘাতকতার কোনো জবাব সে পেল না, শুধু ব্যথা আর মৃত্যুর দ্রুত আগমন অনুভব করতে পারছে। সে ধপ করে মাটিতে পড়ে গেল। বিজয় অবাক হয়ে তাকালো সামনে। আমিরের পিছনেই রোদ দাঁড়িয়ে। রোদের চোখে অদ্ভুত ভয়ঙ্কর রাগ, মুখে এক বিন্দুও ভয় নেই। আমিরের গলাতে আটকে রক্তে চিকচিক করা ছুরিটা দেখে বিজয় নিজেই ভয় পায়। এই ছুরিটা তো ওর ব্যাগেই ছিল। রোদ গম্ভীর গলায় বলল, ভাই দেরি হয়ে গেল না তো? তার গলায় অদ্ভুত শান্ত স্বর। রক্তে ভেজা ছুরিটা আমিরের গলা থেকে বের করলো রোদ। আরও রক্ত ছিটকে মাটিতে পড়ল। দূরে দাঁড়ানো এমপির সশস্ত্র লোকেরা চিৎকার করে এগিয়ে আসে। প্রথম লোকটা গুলি করতেই যাচ্ছিল। রোদ এক লাফে তার সামনে এসে গলার এক পাশ কেটে দেয়। গরম রক্ত ছিটকে বিজয়ের মুখে এসে পড়ে। দ্বিতীয় লোকটার দিকে ঘুরে রোদ ছুরি উল্টো পেটের ভিতর ঢুকিয়ে দিল। তারপর ধার ঘুরিয়ে উপরে টেনে বের করে। পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। হাতিপাতি করতে করতে লোকটা মাটিতে পড়ে যায়। তৃতীয়জন বন্দুক তুলতেই রোদ তার হাত কেটে দিল কবজির ঠিক উপরে। হাতটা মাটিতে পড়ে বন্দুকটাও সরে যায়। লোকটা চিৎকার করে কাঁপতে লাগলো। রোদ থামে না। সে এক অদ্ভুত প্রবাহে চলছে, যেন শরীর নিজে নিজে আঘাত দিচ্ছে। সে যেন এই উন্মাদের খেলায় নেমেছে। একজনের চোখে সরাসরি ছুরি ঢুকিয়ে দিল। ছুরি ঢুকিয়ে চোখের ভিতরে সব কিছু ছিন্ন ভিন্ন করে। আরেকজনের হাঁটুর উপরে ক্যাচ করে ছুরি ঢুকিয়ে দেয়। ছুরিটা তুলে নিয়ে তারপর মাথার পিছনে ছুরিটা দিল রোদ। প্রতিটি আঘাতের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। মাংস কাটা, হাড় ভাঙা, রক্ত ছিটকে পড়ার শব্দ বাদ নেই। বাতাসে যেন সিগারেটের ধোঁয়ার বদলে রক্তের গন্ধ মিশে যাচ্ছে। সবাই মাটিতে পড়ে আছে। বিজয় যেন এক সেকেন্ডের জন্যও চোখের পলক ফেলতে পারছে না। রোদ কি মানুষ নাকি রক্ত খেকো কোনো রাক্ষস? এমপির লোকেরা কয়েক মিনিটের ভিতর কেউ মৃত, কেউ মৃত্যুর অপেক্ষায় পড়ে আছে মাটিতে। দাঁড়িয়ে আছে শুধু এমপি মাসুদ আর রোদ। রোদের সারা গা রক্তে মিশে অচেনা লাগছে। মাসুদ অবাক হয়ে রোদের এমন ভয়ঙ্কর রূপ দেখছে, যেন সে কোনো সিনেমার ফার্স্ট ট্রেলার দেখছে। কিন্তু এটা বাস্তব। মাসুদের হাতে পিস্তল, চোখে ক্ষোভ আর আতঙ্ক মিশ্রিত দৃষ্টি। সে চিৎকার করে বলে, তুই কে রে? এটা কি করলি? আমার লোকদের কয়েক মিনিটেই শেষ করে দিলি। বিজয়, তুই এটা কাকে এনেছিস সাথে? এ তো মানুষ না, এত একটা রক্ত পিশাচ। শালা আমার লোকদের মারছে, তুই মরবি হারামজাদা। বিজয় শব্দহীন হেসে দেয়। রোদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাসুদের দিকে। ডান হাতে ছুরি শক্ত করে ধরে আছে সে। মাসুদর পিস্তলটা সোজা করে ট্রিগার চেপে ধরে। সেই মুহূর্তে রোদ সাইড হয়ে এক লাফে এগিয়ে আসে মাসুদের কাছে। সময় যেন স্লো মোশনে চলে গেল। রোদের মুখে কোনো অনুশোচনার ভাব নেই, হাতে শুধু ছুরির ধার চকচক করছে। সে এমপি ঠিক সামনে এসে হাঁটু মুড়ে বসে তার রানের উপর ছুরি ঢুকিয়ে দিল ঘ্যাচ করে। ধার হাড়ভেদ করে ভিতরে ঢুকে যায়। এমপি চিৎকার করে মাটিতে বসে পড়ে। পিস্তল থেকে গুলি চলেছে, তবে সেটা রোদের গায়ে লাগে না। রোদ এমপির চোখের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, এখনো শেষ হয়নি ব্রাদার। রোদ ছুরি ঘোরাতে থাকে রানের ভিতরে। মাসুদ চিৎকার করে ওঠে। রোদ ছুরিটা বের করে মাসুদকে মারতে যাবে, তার আগেই পিস্তলের শব্দ শোনা যায়। একটা গুলি এসে লাগে মাসুদের সোজা কপালে। মাসুদ গাড়ির কাছে ছিটকে গিয়ে পড়ে। এক ঝটকাতে সে মরে যায়। বিজয় এগিয়ে আসে। বিজয়ের হাতে আমিরের পিস্তল। বিজয় রক্তমাখা মুখে হাসতে শুরু করে। এই হাসি ভবিষ্যতের নতুন রাজার জন্য। বিজয় এসে রোদের কাঁধে হাত রাখে। রোদ চুপচাপ দাঁড়িয়ে। বিজয় বলে, তুই তো মানুষ না রে, তুই তো মানুষ খেকো যন্ত্র রে। তোকে একা ছাড়া যাবে না কোথাও। তুই যা দেখছিস, ভয় হচ্ছে আন্ডারওয়ার্ল্ড কখন জানি তছনছ করে দিস। চল বাড়ি চল, ভোর হতে যাচ্ছে। কুয়াশাকে বলতে হবে গরম ভাত আর ইলিশ ভাজা করতে। পাগল ছেলে, এভাবে কেউ কাউকে মারে? মরার সময় কষ্ট পাবে না? রোদ মুচকি হাসছে। রক্তে বুঁদ হয়ে থাকা ওর শুধু সাদা দাঁতই দেখা যায়। বিজয় রোদের কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছে নিজেদের গাড়ির দিকে। বিজয় একা একাই বকবক করছে, আর রোদ চুপচাপ তা শুনছে। ছেলেটা কম কথা বলে, কিন্তু কাজ করে বেশ।
তুই যেভাবে মারলি, পুলিশের হাতে পড়লে ওদের ডেড বডির ক্ষত দেখেই বমি করে দেবে। কারো প্রতি তোর মায়া হলো না? এভাবে যে হত্যাকাণ্ড চালালি, তোর কি ভয় করেনি? যা, জঙ্গলের পাশে একটা পুকুর আছে, গোসল করে নে। রোদ বিজয়কে গাড়িতে বসায়। তারপর রাতের ভয়ঙ্কর রক্তপাতের পর প্রথম ভোর যেন অন্যরকম লাগছে কুয়াশার কাছে। সূর্যের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ভিতরে ঢুকছে। বাহিরে মিষ্টি হাওয়া বইছে। শহরের গলির মধ্যে পাখির ডাক মিলেমিশে নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে। সকাল 8:30টার দিকে রোদ গাড়ি থামালো বিজয়ের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে বিজয়কে ধরাধরি করে ভিতরে আনলো সে। সারা শরীর ব্যান্ডেজে মোড়া, গলায় সাদা কাপড় বাঁধা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি লেগে আছে বিজয়ের। বিজয় সোফায় বসে পড়ে। রোদ এক গ্লাস পানি এনে দিল বিজয়কে। ভাই, একটু রেস্ট নেন। ডাক্তার বলেছে 2 সপ্তাহ কোনো ধকল নেবেন না। বিজয় রোদের দিকে তাকায়। সারা রাস্তা রোদ কথা বলেনি। বিজয় হালকা হেসে বলল, রোদ, এত চিন্তা করিস কেন? আমি ঠিক আছি। শোন, আজ থেকে আমার সব বিজনেস তুই সামলাবি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এমন কাউকে যার হাতে দিলে চোখ বন্ধ করে ভরসা করতে পারবো। কি দরকার আমাকে ভরসা করার? দেখলেন তো, নিজের লোক ধোকা দিল। সবাই খারাপ হয় না রে। রোদ মাথা নাড়ল, চোখে দায়িত্বের দৃঢ়তা স্পষ্ট। তারপর বলল, আগে আপনি শুধু সুস্থ হন ভাই, বাকিটা আমার উপর ছেড়ে দিন। ঠিক তখনই করিডোর দিয়ে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। কুয়াশা মানে বিজয়ের ছোট বোন, নীল শাড়িতে এলোমেলো চুলে, চোখে দুশ্চিন্তার ছাপ দিয়ে সে ছুটে এসে ভাইয়ের সামনে দাঁড়ালো। ভাইয়া, এই অবস্থা কেন? আবার এমন বিপদের সামনে গেলে? তোমার শরীরটা দেখেছো, সারা গায়ে ব্যান্ডেজ। কি করেছো? হ্যাঁ, তোমাকে এত বললাম যে যেও না, তুমি একটা কথাও শোনো না আমার। কুয়াশার কণ্ঠে রাগ আর আতঙ্ক মিশে আছে। সে আবারও পানির গ্লাসটা তুলে ভাইয়ের দিকে ধরল, কিন্তু তার হাত কাঁপছে। বিজয় শান্ত স্বরে বলল, ভয় নেই, রোদ আছে। আজকের পর থেকে আমি নিশ্চিন্ত। রোদ থাকলে আমার আর কোনো বিপদই নেই। বস এখানে। বিজয়ের কথা শেষ হতেই রোদের দিকে কুয়াশার চোখ গেল। সেই দৃষ্টি একদম সরাসরি, যেখানে কৃতজ্ঞতা, কৌতূহল আর অদ্ভুত এক নরম ভাব একসাথে আছে। রোদ কুয়াশার দিকে তাকিয়ে হালকা হাসে। এ হাসিতে কোনো বাড়াবাড়ি নেই, বরং গভীর এক শান্তি আছে। কুয়াশা চোখ সরিয়ে দিলেও তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। রোদের মনে হলো এই মেয়ে ভিন্ন, চোখে যেন হাজারো কথা লুকিয়ে আছে। কাল রাতে মৃত্যুর মুখোমুখি হওয়ার পরও এই প্রথম রোদের বুকের ভিতর উষ্ণতা অনুভূত হয়। কুয়াশা এক গ্লাস পানি রোদের হাতে দিয়ে বলল, আপনি নিজেও ক্লান্ত, সারা রাত জেগেছেন তো, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনার চোখের নিচে কালো দাগ দেখলেই বোঝা যায়। দুজনে এক মুহূর্তে চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই নীরবতায় যেন অদ্ভুত এক সেতু তৈরি হচ্ছে, যেটা কথায় ব্যাখ্যা করা যায় না। বিজয় বলে, রোদ, নিউ ইয়র্কে হ্যারিসের সাথে একটা ডিল আছে, সব সামলাবি তুই। ভাইয়া, এ বাড়িতে আসলে আমি কোনো কাজের কথা শুনতে চাই না। আচ্ছা আচ্ছা, আমি শুইলাম। কুয়াশা চলে আসে সেখান থেকে। সারাদিন কুয়াশা শুধু বিজয়ের জন্য নয়, রোদের জন্য নানা কিছু রান্না করলো। চা বানিয়ে দেওয়া, সকালের নাস্তা এগিয়ে দেওয়া, এমনকি রোদের হাতের ছোট কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেওয়া সব করেছে। ছুরি যেভাবে চালিয়েছে রোদ, তাতে নিজের হাতেও কেটেছে। কুয়াশা তখন গরম ভাত দেয় তরকারি সহ রোদকে। তখন রোদ সেটা খেতে গিয়ে চিৎকার করে ওঠে। কুয়াশা এগিয়ে এসে রোদের হাতে মলম লাগিয়ে দেয়। আপনার হাত কেটেছে কিভাবে? বুঝছি, ভাইয়ার সাথে আপনি আকাম করেছেন। দেখি মলম দিই। তাহলে খাবো কিভাবে? সেটা নিয়ে ভাবতে হবে না, আমি খাইয়ে দেব। হ্যাঁ? হ্যাঁ, কোনো সমস্যা আছে? না মানে? রোদ তাকিয়ে থাকে কুয়াশার দিকে। এই মেয়ে আর তার ভাই সত্যি বড়ই অদ্ভুত। মলম লাগানোর শেষে কুয়াশা নিজেই রোদকে খাইয়ে দেয়। রোদ প্রথমে অস্বস্তি বোধ করলেও পরে অভ্যস্ত হয়ে গেল। কুয়াশার হাতের স্পর্শে অদ্ভুত এক কোমলতা ফুটে ওঠে, যেন তার ভিতরের সকল ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বিকেলে বিজয় ঘুমিয়ে পড়লে কুয়াশা চুপচাপ ছাদে গিয়ে দাঁড়ায়। রোদও সেখানে আছে,
কুয়াশার পাশে এসে দাঁড়ায় রোদ। কুয়াশা প্রশ্ন করে, আপনার নামটা বেশ অদ্ভুত, রোদ। এমন নাম সরাসরি দেখা যায় না। মা রেখেছিলেন, বলতেন আমার হাসি নাকি রোদের মতো উজ্জ্বল, তারপর মারা যায়। কুয়াশা তাকালো রোদের দিকে। আরেকবার সে হাসিটা দেখে। সত্যি হাসিটা উষ্ণ, যেন শীতের সকালে প্রথম সূর্যের কিরণের মতো। জানেন রোদের সাথে কুয়াশার বিপরীত সম্পর্ক। হুম, জানি, কিন্তু কুয়াশা রোদকে একতরফা ভালোবাসে। যেমন? যেমন সারা রাত সারা সকাল কুয়াশা রোদের জন্য অপেক্ষা করে। রোদ আসতেই কুয়াশা যে তার জন্য অপেক্ষা করছিল সেটা যেন বুঝতে না পারে, তাই কুয়াশা পালিয়ে যায়। নিজের মতো বানিয়ে ফেলেন, তাই না? এমন হবে যে রোদ কুয়াশাকে একতরফা ভালোবাসে, আর কুয়াশা একটু বেশিই ভাব নেয়, তাই রোদ তাকাতেই সে ভাব নিয়ে চলে যায়। বেশ বললেন তো। কিন্তু কুয়াশার সাথে রোদের কখনো মিল হবে না। রোদ তো অনেক উজ্জ্বল, তার সামনে কুয়াশা খুবই অসহায়। হুম, রোদের সাথে রাতের মিল। দুজন সন্ধ্যা অবধি ছাদে দাঁড়িয়ে গল্প করে। রাত নামার আগেই কুয়াশা চায়ের কাপ নিয়ে আবারও ছাদে আসে। রোদ সেখানেই ছিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে শহরের আলো দেখছে। হালকা বাতাস এসে কুয়াশার চুল উড়িয়ে দিল। রোদের হাত অজান্তেই এগিয়ে গিয়ে কুয়াশার চুলটা কানের পাশ থেকে সরিয়ে দিল। এমন কাণ্ডে কুয়াশার হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু সে কিছুই বলল না, শুধু এক মৃদু হাসি দিল। রোদও হাসে। সেই মুহূর্তে দুজনের মধ্যে কিছু একটা শুরু হয়ে যায়। সেই অনুভূতিগুলো নিঃশব্দে ধীরে কিন্তু দৃঢ়ভাবে প্রবল হতে শুরু করে। রাতের খাবারের পর বিজয় রোদ আর কুয়াশাকে বলল, রোদ, কুয়াশা তোকে সাহায্য করবে কাজের ফাঁকে ফাঁকে। আর কুয়াশা, তুইও মনে রাখিস রোদ আমাদের পরিবারের অংশ এখন। রোদের খেয়াল রাখিস। কুয়াশা মাথা নিচু করে কিন্তু মনে মনে বলে, আজকের পর থেকে রোদকে নিয়ে তার ভাবনা বদলে গেছে। এমন সময় রোদের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রোদের বন্ধু কল করেছে। রোদ, কোথায় তুই? রাইসার তো বিয়ে হয়ে যাচ্ছে আকাশের সাথে, কি করবি? আচ্ছা, অপেক্ষা কর, তারিখ জানিয়ে দে, আমি আসবো। রোদ ফোন কেটে দেয়। 7 কেটে যায়। বিজয়ের কাছে যায় রোদ। বিজয়ের বিছানার পাশ থেকে পিস্তল আর বেডের নিচ থেকে ছুরি বের করে কোমরে গুজে নিল। কি হলো রোদ, এসব কি করবি? ভাই, কয়েকজন গার্ড লাগবে আমার, এক জায়গাতে যাব। যা, তোর যেটা ইচ্ছে কর, যতজন লাগে নিয়ে যা। আমি মিটিং করে তোর নাম ঘোষণা করে দেব। পুলিশ সামলাবো আমি, বিজনেস সামলাবি তুই। রোদ মুচকি হেসে বেরিয়ে আসে। দরজা দিয়ে যখন বের হবে তখন কুয়াশা বলে, কোথায় যাচ্ছেন এই রাতের দিকে? হ্যাঁ, একটা হিসেব বাকি আছে, হিসেবটা বোঝাতে হবে। জলদি ফিরবেন, অপেক্ষা করব। রোদ আর দাঁড়ায় না, সে বাহিরে আসে। গার্ডরা এসে গাড়ি দরজা খুলে দেয়। রোদ গাড়িতে উঠে চলে আসে রাইসার বিয়ের মঞ্চে। তারপর তো সবটা জানেনি কি হয়েছিল। কুয়াশার ঘুম আসছে না। ভাবনাতে তার ভাই আর রোদের চিন্তা ঘুরছে। রোদ ছেলেটা কথা কম বলে, সিগারেটও খেতে দেখেনি তাকে। চোখে যেন অজস্র চাপা কষ্ট লুকিয়ে আছে ছেলেটার। সেদিন একা একা বের হয়ে কোথায় যেন গিয়েছিল। রোদ গিয়েছিল রাইসাকে শেষ করতে। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কুয়াশা বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। একটু আগেই বিজয় আর রোদ বের হয়েছে। কুয়াশা আজকে বাধা দেয়নি, কারণ একটা ভরসা তৈরি হয়েছে রোদের উপরে। বিজয়কে সে রক্ষা করবে। রাত তখন প্রায় 11টা। শহরের পুরনো বন্দর এলাকার এক গোপন ঘর, যেটা বাহির থেকে দেখলে মনে হবে ধ্বংসপ্রায় কোনো অব্যবহৃত স্থাপনা, কিন্তু ভিতরে যেন অন্য এক জগৎ। সেই জগৎ অন্ধকার, ধোঁয়া আর ক্ষমতার গন্ধে ভরা। বড় টেবিলের চারপাশে বসে আছে দেশের প্রতিটা জেলার আন্ডারওয়ার্ল্ডের রাজারা, যারা নেপথ্যে থেকে পুলিশ, রাজনীতি, বিজনেস সব কিছু নিয়ন্ত্রণ করে। তারা যাদের ইশারায় খুন হয়, যাদের সিদ্ধান্তে জেলার শাসক এমনকি সরকারও বদলে যায়, আর যাদের কথার বিরুদ্ধে আইনও নিঃশব্দ হয়ে যায়। দেয়ালের প্রতি কোণে কোণে নেশার ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ সিগারেট টানছে, কেউ গ্লাসে মদ ঢালছে, কেউ মাতাল হয়ে গালি ছড়াচ্ছে।
চারদিকে চাপা উত্তেজনা বিরাজ করছে, কারণ আজ বিজয় তাদের ডেকেছে এক বিশেষ কারণে। আর বিজয় ডেকেছে বলেই সবাই আসতে বাধ্য, কারণ বাহিরের দুনিয়ায় বিজয়কে কেউ সেভাবে না চিনলেও আন্ডারওয়ার্ল্ডের সবাই বিজয়কে চেনে। বিজয়, যাকে অনেকেই কালো সম্রাট বলে, সে এসেছে আজ এখানে। বিজয় নিজের চেয়ার ছেড়ে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। রোদকে এখানে এনেছে। বিজয়ের চোখে ঠান্ডা আগুন, ঠোঁটে অল্প হাসি, কিন্তু সেই হাসিতে ভয়ঙ্কর ভাব আছে। বিজয় সবার উদ্দেশ্যে বলে, তোমরা তো জানোই 2 দিন আগে মাসুদের সাথে আমার ঝামেলা হয়েছিল। মাসুদ আমার লোক আমির হোসেনকে কিনে নিয়েছিল। মাসুদ আমাকে মারতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। আমার ছোট ভাই রোদ ছিল। আজ আমি তোমাদের সামনে আমার সেই ছোট ভাইকে দাঁড় করাচ্ছি। কথাটা শুনেই সবার দৃষ্টি টেবিলের বাম দিকের কোণাতে ঘোরে। সেখানে বসে আছে রোদ, বয়স কম, কিন্তু ওর চোখে এমন কিছু আছে যা বোঝা যায় না। সেই চোখে হয়তো ক্ষুধা, হয়তো রক্তের তৃষ্ণা, হয়তো দুটোই বিদ্যমান আছে। বিজয় হাত বাড়িয়ে রোদকে সামনে ডাকে। রোদ চেয়ার ছেড়ে ধীর পায়ে এগিয়ে আসে বিজয়ের কাছে। রোদের কাঁধে হাত রেখে বিজয় বলে, এ হলো আমার ছোট ভাই রোদ। আজ থেকে মাফিয়া চেয়ার সে বসবে, আমার জায়গা সে সামলাবে। সে দেখতে হাবাগোবা সাধারণ কেউ হলেও তার ভিতরে যেটা আছে আমি তা সামনে থেকে দেখেছি। সে সব করতে পারবে। ঘরের ভিতরে মুহূর্তেই চাপা গুঞ্জন শুরু হয়। বিজয় তার নিজের চেয়ারে রোদকে বসায়। তবে কুদ্দুস মাফিয়া, যে চট্টগ্রাম বন্দরের রাজা, সিগারেটের ছাই ঝেড়ে বলল, সে কি পারবে? আইন সামলাতে হয়, বিরোধী মাফিয়া সামলাতে হয়। ছেলেটার বয়স তো কম, মনে হয় না পারবে। তার কণ্ঠে তাচ্ছিল্য ফুটে ওঠে। পাশে বসা কয়েকজন মাথা নেড়ে সাইও দিল। এটা স্বাভাবিক, আন্ডারওয়ার্ল্ডে নেপোটিজম চলে না। তবে বিজয় কিছু বলার আগেই রোদ ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার গায়ে কালো কোটের পকেট থেকে হাত বের করে টেবিলের উপর রাখে। আঙুলের গাঁটগুলো শক্ত, শিরাগুলো ফুলে আছে। রোদ শান্ত স্বরে শুরু করে, কিন্তু সেই স্বরের ভিতর এমন এক ধার ছিল যা কানের ভিতর ঢুকে যায়। সে অপলকভাবে তাকিয়ে থাকে। বয়সের কথা বলছেন কুদ্দুস সাহেব? এ জগৎ বয়স মাপে না। এখানে মাপা হয় কার হাতের কেটে যাওয়া রক্তের দাগ কতদিন শুকায় না। ঘরের ভিতরে থাকা 10 জন মানুষ কেউ হাসে না, বরং কয়েকজন সোজা হয়ে বসে পড়ে। এতটা ভারী কথা কেউ কখনো বলেনি। রোদ আবার বলে, আইনের কথা বলছো? আইন কেবল তাদের জন্য যারা ভয় পায়। আমরা ভয় পাই না। আর বিরোধী মাফিয়া, তাদের মাথা নিচু করতে যতটুকু সময় লাগে তার চেয়ে দ্রুত ছুরি গলায় বসানো যায়। সে ধীরে ধীরে ঘরে থাকা 10 জন মাফিয়ার দিকে তাকালো। প্রতিটা মানুষের চোখে চোখ রাখলো, যেন এক একে সবাইকে মাপছে। রোদ আবার বলে, মাফিয়া জগতের খেলাটা টাকা বা জমি দখলের নয়, এটা জীবন আর মৃত্যুর খেলা। জীবন কি জানো সবাই? জীবন হলো এক ফাঁকা রাস্তা, যেখানে আলো নেই, শুধু অন্ধকার জমে আছে। তুমি দৌড়াবে, কিন্তু জানবে না সামনে কে দাঁড়িয়ে আছে। আর মৃত্যু, মৃত্যু হলে সে অন্ধকারে দাঁড়িয়ে থাকে শিকারে। তুমি যদি থেমে যাও, সে তোমাকে গিলে ফেলবে। এখন ডিসাইড করো কে দৌড়াবে আর কে শিকারি হবে। কুদ্দুসের দিকে তাকিয়ে ঠান্ডা হাসি দিল রোদ। কুদ্দুস চুপচাপ বসে আছে। বিজয় মুচকি হাসছে। রোদ যে এভাবে কথা বলতে পারে ভাবিনি। মাফিয়া জগতও কি তবে শিক্ষিত লোকদের দরকার আছে? হয়তো আছে। রোদ আবার বলে, আমি দৌড়াতে জানি কুদ্দুস মিয়া, আমি থামতে জানি না, কারণ আমি ভালো করে জানি থেমে গেলে মৃত্যু অনিবার্য। রোদ চেয়ারের উপর থেকে একটা খালি গ্লাস এনে দেয়। মিজান, যে কিনা সিলেট বর্ডারের একজন ভয়ঙ্কর মাফিয়া, যে মদের গ্লাস এগিয়ে দেয় রোদের দিকে। কিন্তু রোদ টেবিলে থাকা পানির বোতল থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে নিল। তারপর বলল, আমি মাল খাই না, তবে তোমরা সবাই বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে বড় নাম, প্রতিটা জেলার রাজা। কিন্তু রাজা হবার জন্য শুধু ভয় দেখাতে নয়, ভয়ের স্মৃতি দরকার হয়ে থাকে। মানুষের মনে এমন ছবি এঁকে দিতে হয় যা তারা ঘুমের মধ্যেও ভুলবে না। হ্যাঁ, আর শোনো সবাই, আকাশ ফিরছে। এমপি মাসুদের ছেলে আকাশ, সে যে কোনো সময় যে কোনো কিছু করবে। বিজয় কথাটা বলে থামে। রোদের দিকে তাকিয়ে আছে বিজয়। রোদ তার হাতের আঙ্গুল দিয়ে গ্লাসের গায়ে ঠুকঠুক শব্দ করছে। তারপর এগিয়ে যায়
কুদ্দুসের দিকে। বিজয় আরও কিছু বলতে যাবে, তার আগে রোদ হাতের গ্লাসটা টেবিলে বাড়ি দিয়ে ভাঙা অংশ কুদ্দুসের চোখের ভিতর ঢুকিয়ে দেয়। তারপর টেবিলের উপর চুল ধরে কুদ্দুসের মাথা জোরে জোরে 10 বার লাগাতার বাড়ি দেয়। কপাল মুখ থেতলে কুদ্দুস পড়ে যায় নিচে। সবাই ভয়ে লাফ দিয়ে ওঠে, দূরে সরে যায়। বিজয়ে চমকে গেছে, রোদের গায়ে রক্ত এসে লাগে। রোদ হাসতে থাকে। হঠাৎ রোদের কি হলো? কুদ্দুসকে মারলে তার উপরেই প্রভাব পড়বে। বিজয় বলে, এটা কি করলি রোদ? ওকে মেরে দিলি? রোদ কিছু বলে না। সে কুদ্দুসের পকেট থেকে একটা পেন ক্যামেরা বের করলো। তারপর বিজয়ের দিকে এগিয়ে সামনে থাকা ল্যাপটপের সাথে কানেক্ট করে ভিডিও প্লে করে। তাদের সব কিছু কুদ্দুস রেকর্ড করছিল। কুদ্দুসের পকেট থেকে ফোনটাও এনেছে সে। লাস্ট নাম্বার আকাশ নামে সেভ করা। এবার সামনে কুদ্দুসের এমন কাজ ফাঁস হতে সবাই রোদকে বাহবা দিতে থাকে। রোজের এমন কাজে বিজয় খুশি হয়। বিজয় হেসে উঠে বলল, দেখছো তো, এ আমার ভাই, যার চোখে ভয় নেই, যার হাতে দ্বিধা নেই। আমি তাকে চেয়ারে বসাচ্ছি কারণ আমি জানি সে শুধু সামলাবে না, সে রাজত্ব করবে। আশা করি আর কাউকে বোঝাতে হবে না। বিজয়ের কণ্ঠে এমন দৃঢ়তা যে কেউ আর প্রতিবাদ করে না, বরং একে একে সবাই মাথা নেড়ে সায় দিল। কেউ হাত মেলে, কেউ স্যালুট করলো। রাত প্রায় শেষের দিকে। সবাই গোপন ঘর থেকে বের হয়ে যায়। বাইরে থেকে নদীর হাওয়া ঠান্ডা হয়ে বইছে। খোলা দরজা দিয়ে বাতাস আসছে ভিতরে। রোদ, তুই যে কুদ্দুসকে মারলি, তোর একটু হাত পা কাঁপলো না? না ভাই, সৎমার অবহেলায় বড় হয়ে মনের ভিতরে মায়া মহব্বত উঠে গিয়েছে। তুই যে কি করিস উপরওয়ালাই জানে। জানি না। আন্ডারওয়ার্ল্ড লাইনে মাথা গরম করবি না। এ লাইনে রাগ দেখাতে হয় কম, ঠান্ডা মাথায় কাজ করতে হয় বেশি। হুম। চল এখন ঘরে ফিরি। আমি শিওর কুয়াশা এখনো জেগে। ওরা বের হয়ে আসে ঘর থেকে। সকাল হয়েছে, অনেকটা সময় হয়ে গেছে। চারপাশে রোদের আলো ছড়িয়ে পড়েছে। ভোরের দিকে বিজয় আর রোদ বাড়িতে এসেছে। ঘুমিয়েছে এসেই। বিজয়কে ডেকেছে কুয়াশা অনেকবার। এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। আজ তার জন্য বিশেষ দিন, কারণ ফাইনাল এক্সাম শুরু। তবে শুধু পড়াশোনাই নয়, সাজগোজেও তার মনোযোগ কম না। সে হালকা নীল শাড়ি পরে, চুলে খোপা করে গুজে দিল ছোট্ট সাদা ফুল, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, যা তার চোখকে আরও গভীর করে তুলল। বিজয় সাধারণত নিজেই কুয়াশাকে ভার্সিটিতে নিয়ে আর দিয়ে আসে, কিন্তু আজ সকালে ডাকতে গিয়ে বিজয় বলল, আজ আমি যেতে পারবো না, রোদ তোকে নিয়ে আসবে। যা তো, রোদকে ডাক। কুয়াশা অবাক হলেও কিছুই বলল না। কুয়াশা রোদকে ডাকতে আসে ঘরে। রোদ দরজা না লাগিয়ে শুয়ে আছে। কুয়াশা রুমে আসতেই চমকে যায় সে, কারণ রোদ হাফ প্যান্ট পরে খালি গায়ে শুয়ে আছে। লোমহীন বুকটা কুয়াশার চোখের সামনে ভেসে ওঠে। কুয়াশা বড় একটা ঢোক গেলে রোদকে একবার ডাকতেই সে লাফ দিয়ে ওঠে। নিজেকে এমন অর্ধনেগ্ধ বুঝতে পেরেই সে কাঁথা পেঁচিয়ে আমতা আমতা করে বলে, এই আপনি আপনি এখানে কি করছেন? দেখতে এসেছি। দেখতে মানে? মানে ডাকতে এসেছি। ও হ্যাঁ, তা বলেন। ভাইয়া বলেছে আমাকে ভার্সিটিতে রেখে আসতে। ও ঠিক আছে, যান, আমি আসছি। যান? যান মানে গো, কলেজে যান না। কুয়াশা দৌড়ে রুম থেকে চলে আসে। রোদও এক দৌড়ে বাথরুমে যায়। এই ছিল সকালের কাহিনী। কুয়াশা রেডি হয়ে বের হয়েছে। রোদও রেডি হয়ে গেছে। গাড়ির কাছে অপেক্ষা করছে রোদ। কুয়াশার বাড়ির সামনে কালো গাড়ি রাখা আছে। জানালা নামাতেই দেখেছিল রোদ ডাইনিং সিটে, সাদা শার্ট, কালো জিন্স আর চোখে সানগ্লাস পরে আছে সে। তার ঠোঁটে একটা হাসি। কুয়াশা আসতেই রোদ বলে, চলুন কুয়াশা, দেরি হয়ে যাচ্ছে। কুয়াশা ব্যাগ নিয়ে গাড়িতে উঠে বসে। কুয়াশা গাড়িতে বসতেই ওর নাকে রোদের গা থেকে আসা হালকা পারফিউমের গন্ধই ছড়িয়ে পড়ে। সেই সাথে রোদের শরীরে তীব্র পুরুষালী সুবাসও। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের নীরবতা ভেঙে রোদ বলল, বিজয় ভাইয়া বলেছে আজকে আমি আপনাকে দিয়ে আসি। আপাতত আমি আপনার গার্ড। গার্ড? আমার জন্যে? হুম, আপনার জন্য দরকার পড়তে পারে। এই শহরের সুন্দর মুখ বেশি দিন নিরাপদ থাকে না। তাছাড়া আপনি প্রিন্সেস বলে কথা। সস্তা ফ্ল্যাট, তাই না?
কুয়াশা একটু থমকে গেল। রোদের চোখে এমন কিছু আছে যা অদ্ভুতভাবেই বিশ্বাসযোগ্য, আবার ভয়ও জাগায়। গাড়ি ভার্সিটির মূল গেটে এসে থামে। রোদ নামে, দরজা খুলে কুয়াশাকে নামতে সাহায্য করে। সেই সময় কুয়াশার কয়েকজন বান্ধবী মিতা, রাইমা আর তালহা ওদের দেখেই এগিয়ে আসলো। মিতা কুয়াশার কানের কাছে ফিসফিস করে বলল, উফ, কুয়াশা, এত হ্যান্ডসাম ছেলেকে চেনাবি না? আমরা একটু কথা বলবো। তানহা তো সরাসরি রোদের দিকে তাকিয়ে বলল। হ্যালো, আপনি কি কুয়াশার বন্ধু? রোদ শুধু হালকা হাসি দেয়, কিন্তু কুয়াশার চোখ কেমন যেন টক হয়ে গেল। নিজের অজান্তে এসে বান্ধবীদের হাত ধরে টেনে বলল, চল, লেট হয়ে যাচ্ছে, পরে কথা হবে। রোদের ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসি ফুটে ওঠে, যেন সে বুঝে ফেলেছে কুয়াশার এই টান শুধু সময় বাঁচানোর জন্য নয়, জেলাসিও ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়। কুয়াশা পরীক্ষা শেষ করে ভার্সিটির গেট দিয়ে বের হয়েছে। কাঁধে ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু মনটা বেশ ভালো, কারণ পরীক্ষা ভালো হয়েছে। গেটের বাহিরে এসে সে দাঁড়ালো রোদকে খুঁজে বের করার জন্য। সামনে যত দূর চোখ যায় রোদকে বুঝতে থাকে, কিন্তু রোদ তখনও আসেনি। এমন সময় 3-4জন ছেলে কুয়াশার দিকে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন চওড়া বরণ, গায়ে জ্যাকেট পরা, মুখে বাজে হাসি। সেই ছেলেটাই নেতা, নাম মিন্টু। মিন্টু কুয়াশার সামনে দাঁড়িয়ে বলল, সুন্দরী, তোমাকেই তো খুঁজছিলাম। আজকে একা কেন? বিজয় নেই সাথে? তাহলে আজকে তোমাকে আমার সাথে যেতে হবে। কুয়াশা ভয় পায়। কুয়াশা ঠিক এখনও অবগত না যে তার ভাই কী করে। কুয়াশা শুধু জানে তার ভাই বড় বিজনেস করে, আর এজন্যই তার শত্রুও বেশি। কুয়াশা বলে, কে তোমরা? এভাবে পশুর মতো করে তাকাচ্ছ কেন? দূরে থাকো। দূরে থাকবো কেন? তুমি তো এমন জিনিস যা দূর থেকে দেখার নয়, ছুঁয়ে দেখার জিনিস। আর আজ তো তুমি শাড়িও পরেছো। উফ, যা লাগছে না তোমাকে, পুরোই বার্থডে কেকের মতো। মিন্টুর মুখ থেকে তার সৌন্দর্যের এমন বিশ্রী বর্ণনা শুনে কুয়াশার খুবই কান্না পায়, তবুও নিজেকে সামলে নেয়। মিন্টু হাত বাড়িয়ে কুয়াশার বাহু ধরতে আসে। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখছে, তবে কুয়াশার গলার স্বর কেঁপে ওঠে। কি সমস্যা? কি কি করছো? হ্যাঁ, ছবে না, আমায় বলে দিচ্ছি। এমন করে না। আকাশ ভাই তো পাঠালো তোমাকে নিতে। বিজয় শালা আকাশ ভাইয়ের বাপকে উপরে টপকে দিয়েছে। তোমার উপর নজর রাখতে বলেছিল, সুযোগ হয়নি। আজকে সুযোগ পেলাম, দেরি করলে হবে না। চল ছেমড়ি। কথাগুলো বলেই মিন্টু কুয়াশার হাত চেপে ধরে। কুয়াশা আরও ভয় পায়। 4জন ছেলে হাসতে থাকে। কুয়াশা ভয় নিয়েই বলে, হাত ছাড়ো আমার। আমি কোনো আকাশকে চিনি না, আর আমার ভাইয়া কাকে মেরেছে সেটাও আমি জানি না। ওরা হেসে ওঠে। মিন্টু বলে, চুপ কর তো, এমনিতে আকাশ ভাইয়ের মাথাটা গরম আছে। রাইসা ভাবিকে বিয়ে করতে গিয়ে পারেনি। চল, তোকেই বিয়ে দেবো ভাইয়ের সাথে। মিন্টু কুয়াশার হাত ধরে টানতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে শোনা গেল লোহার মতো ধাতব কিছু মাটিতে পড়ার শব্দ। মিন্টু আর তার দল পিছনে তাকাতেই দেখে রোদ দাঁড়িয়ে আছে। তার হাতে ভারী চেন, যা মাটিতে ঘষে স্নায়ু শীতল শব্দ করছে। রোদ ধীরে ধীরে এগিয়ে আসে ওদের দিকে। রোদকে দেখেই চমকে যায় ওরা। রাইসার বিয়েতে এসেছিল রোদ, সে এখানে কেন? রোদের ঠোঁটে শীতল হাসি লেগে আছে। সে ওদের সামনে এসে বলে, কোনো অসাধারণ মেয়ের শরীরে হাত দেওয়ার জন্য হাতের শক্ত হাড় লাগে, আর আমি হাড় ভাঙতে খুব পছন্দ করি। যতই করে শক্ত হাড় হোক, হাত ছাড়। রোদ, তুই একা এসেছিস? আমাদের মারতে পারবি? আমরা 4জন। কারণ মৃত্যু যখন এগিয়ে আসে, তখন শিকার দল বেঁধে থাকলেও শিকারের হাতের মৃত্যু হবে। রোদ আর কিছু বলল না। চেন ঘুরিয়ে সরাসরি মিন্টু ডান কাঁধে জোরে বাড়ি মারে। বিকট শব্দে হাড় ভেঙে যায়। মিন্টু চিৎকার করে মাটিতে বসে পড়ে। দ্বিতীয়জন ছুরি বের করতেই রোদ তার কবজি ধরে মুচড়ে দিল। হাত যেন ভেঙে চির শব্দ হয়, আর ছুরিটা মাটিতে পড়ে যায়। রোদ একই হাতে তাকে মুখের উপর কনুয়ে মারে। গাল থেকে রক্ত ছিটকে পড়ে কুয়াশার শাড়িতে। তৃতীয়জন পিছন থেকে লাঠি নিয়ে আসতেই রোদ হালকায় ঝুঁকে লাঠিটা কেড়ে নিয়ে তার হাঁটুর দিকে সজোরে মারে। ঠাস করে
হাড় ভেঙে যায়। আরেকজন আসতেই রোদ তার থুতনিতে জোরে একটা ঘুষি দেয়। সে মাটিতে লুটিয়ে পড়ে। মিন্টু দাঁড়িয়ে আছে, কিন্তু ভয়ে ওর সারা গা কাঁপছে। রোদ ধীরে ধীরে এগিয়ে এসে মিন্টুর শার্টের কলার ধরে বলে, অনুমতি ছাড়া মেয়েদের গায়ে হাত ধর শাস্তি জানা আছে তো তোর? সে মিন্টুকে ছেলে গেটের লোহার রডে জোরে মাথা ঠুকে দিল। মিন্টুর মুখ থেকে দাঁত উপড়ে বের হয়ে আসে। রোদ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আগামীতে যদি কুয়াশার দিকে তাকাস তোর এই চোখটাই থাকবে না। যা ভাগশালা। সবাই মাটিতে পড়ে কাতরাচ্ছে। রোদ কুয়াশার দিকে তাকায়। কুয়াশার কাদো কাদো চোখে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ এগিয়ে এসে কুয়াশার হাত ধরে। কুয়াশা কেঁপে ওঠে। রোদের স্পর্শে যেন সে ভরসা খুঁজে পায়। রোদ বলে, চলো। কুয়াশা চুপচাপ গাড়িতে উঠে বসে। তার বুক ধুকপুক করছে, কিন্তু মনে হচ্ছে আজ সে রোদের এক অন্য রূপ দেখল, যা ভয়ঙ্কর কিন্তু তার নিরাপত্তার প্রতীকও। গাড়ি চলে গেল সামনের দিকে। পিছনে পড়ে থাকে মিন্টু আর তার গ্যাংয়ের রক্ত আর রোদের ভয়ঙ্কর বার্তার স্মৃতি। এমপি মাসুদ নিহত হওয়ার খবর দেশের বড় বড় রাজনৈতিক ও ক্রাইম সার্কেলে আগুন ধরিয়ে দিয়েছে। যে রাতে মাসুদ মারা যায় সেদিন আকাশ ছিল তার বিজনেসের কাজে দেশের বাহিরে। আকাশ রাইসাকে ভালোবাসত, রাইসাও আকাশকে ভালোবাসত। তবে রাইসা হয়তো টাকার জন্যই ভালোবাসত। আকাশের সাথে রাইসার বিয়ে ঠিক হয়, যদিও আকাশ সবসময় রাইসাকে বলতো, আমি তো বিদেশে পড়াশোনা আর ব্যবসা করি, বিয়ের পর তোমাকে সেখানে নিয়ে যাব। রাইসা জানতো আকাশ একজন ভদ্র শিক্ষিত ব্যবসায়ী রাজনৈতিক পরিবারের ছেলে, কিন্তু সত্যিটা ছিল ভয়ঙ্কর। আকাশ বিদেশ থেকে শুধু পড়াশোনাই করেনি, বরং মালয়েশিয়া, থাইল্যান্ড আর দুবাই থেকে কন্টেইনার ভরে ড্রাগস আমদানি করে। তার বাবা এমপি মাসুদ দেশের রাজনীতি ও পুলিশের উপর প্রভাব খাটিয়ে এইসব চালান নির্ভয়ে আনত আকাশ। বাবার মৃত্যুর পর আকাশ নিজেকে সামলাতে পারেনি। লাশের কাছে দাঁড়িয়ে তার চোখ লাল হয়ে উঠেছিল। শুধু শোক নয়, প্রতিশোধের শপথে সে চোখে আগুন ছিল। সে যাই হোক, বাবাকে যে মেরেছে আমি তার রক্ত দিয়ে এই শহর রাঙাবো। তাই আজ যখন শুনেছে তার লোকেদের রোদ মেরেছে, এজন্য আকাশ আর দেরি করে না। আকাশ রোদের ছোট বোনকে ভয় দেখানোর জন্য লোক পাঠিয়েছে। আকাশ ভালো করে জানে রোদের পরিবার কারা। সৎ মা আর নিজের বাবা মিলিয়ে রোদের পরিবার আছে। রোদ বিজয়দের রক্ষা করলেও ওর পরিবার থেকে দূরে। রিপাকে কয়েকজন ছেলে কলেজে বিরক্ত করছে। এই যে মামুনি, প্রেম করবে নাকি একবারে বেচানাতে যাবে? আপনারা কারা? আমার পথ আটকে দাঁড়াচ্ছেন কেন? আমাকে বাড়ি যেতে দিন। এত তারা কিসের সোনা, আমাদের সাথে যাবে না? সরুন বলছি। আমার বাবাকে চিনেন না? আমার ভাইয়া কিন্তু আপনাদের মারবে। আহারে, ওই আজকে যেতে দে, আমরা পরে আসবো। রিপা দৌড়ে চলে যায় সেখান থেকে। ভয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। রত্না বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? মা, আজকে আমার সাথে কিছু ছেলে অনেক বাজে আচরণ করেছে। আচ্ছা, আমি তোর ভাইকে জানাচ্ছি। এমন সময় তাদের বিজনেস ম্যানেজারের ফোন আসে বাড়িতে। রত্না রিসিভ করে। ম্যানেজার বলে, ম্যাম, স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায়, জলদি আসেন। রত্নার হাত থেকে ফোন পড়ে যায়। হঠাৎ কি হলো, মাথা যেন কাজ করছে না। রোদের বাবাকে পুলিশ কেন তুলে নিয়ে যাবে? রিফাতকে ডেকে ওরা তিনজন বের হয়ে পড়ে। আসলে আজ সকালে মোস্তাককে পুলিশের জিপে উঠিয়ে নিয়ে আসা হয়েছে থানায়। তিনি বুঝতে পারছেন না হঠাৎ কেন পুলিশ এসে তাকে এভাবে সবার সামনে থেকে নিয়ে আসলো। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। রত্না আবারও ম্যানেজারকে কল দেয়। ভাই, কিছু জানতে পারলেন? ম্যাম, পুলিশ নাকি ফ্যাক্টরিতে এসে মাছের পেটে কোকেইন পেয়েছে। স্যার নাকি মাছের পেটে ড্রাগস পাচার করে। মানে এইসব কি বলছেন? মোস্তাক কখনো এইসব করবে না। মাথা ঠিক আছে? পুলিশ পেয়েছে এসব ম্যাম, আমরা তো জানি না, কিন্তু পুলিশ হঠাৎ এসে এমন করবে কেন কে জানে। ওরা যেন আকাশ থেকে পড়ে। পুলিশ এসব কি বলছে? ওরা দ্রুত পুলিশ স্টেশনে আসে। ওদিকে মোস্তাক বসে আছে পুলিশের সামনে। মোস্তাক সাহেব, আপনার কাছে কি বলার কিছু আছে? আপনি মাছের পেটে করে ড্রাগস নিয়ে আসেন? একজন মধ্যবয়সী অফিসার কঠোর চেহারায় জিজ্ঞেস করলো। মোস্তাক শান্ত স্বরে বলল, অফিসার, আমি মাছের ব্যবসায় নিযুক্ত, যেটা 20 বছর ধরে চলছে। আমি বিভিন্ন জায়গা থেকে মাছ কিনি, কখনো এমন হয়নি হঠাৎ ড্রাগস কোথা থেকে এসেছে আমি জানি না।
হয়তো কেউ আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মোস্তাকের কথায় অন্য একজন পুলিশ অফিসার কাগজপত্র হাতড়ে বলল, আমাদের কাছে তথ্য এসেছে আপনার মাছের পেটে কোকেইনের প্যাকেট পাওয়া গেছে। এটা খুবই গুরুতর বিষয়। মোস্তাকের চোখে আতঙ্কের বদলে একটা বিচক্ষণতা ফুটে ওঠে। সে ভিতরে কিছু একটা বুঝতে পারছে, কিন্তু এখন মুখ খোলা ঠিক হবে না। থানায় এমন সময় ঢোকে মোস্তাকের পরিবার, রত্না, রিফাত আর রিপা। তারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সবাই হতবাক, দিশেহারা। রত্না জোরে চেঁচালো, অফিসার, আমার হাজবেন্ডকে কেন ধরে নিয়ে এসেছেন? ও তো নিষ্পাপ। একজন অফিসার ঘাড় নেড়ে বলল, আমাদের হাতে তথ্য আছে, তাই তাকে আটক করেছি। থানায় এসে কাঁদবেন না। রত্না কান্নায় ভেঙে পড়ে বলে, আমার হাজবেন্ডকে ফাঁসানো হচ্ছে। আমি জানি এটা ঠিক নয়, আপনি একটু তদন্ত করুন। রত্নার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কিন্তু মুখে দৃঢ়তা যেন আরও বেড়ে যাচ্ছে। রিফাত বাবার সামনে দাঁড়িয়ে অফিসারদের দিকে ঘুরে পড়ল, আমাকে বলুন কেন বাবাকে ধরেছেন? আমরা মিথ্যা বলছি না, উনি কখনো বাজে কাজ করবেন না। মাছের বিজনেস তো বহু বছর ধরে চলছে। আমরা তো জানি না। আমাদের কাছে কেউ কল করে জানিয়েছে মোস্তাক কোম্পানির মাছের গাড়িতে ড্রাগস আছে। কিন্তু এটা কখনো সম্ভব নয়, আমরা মাছ দেখেই তো নিয়ে আসি। দেখুন, চিল্লাবেন না, সব ঠিক আছে, কিন্তু আমরা মাছ চেক করে দেখেছি, সেগুলোতে ড্রাগস পেয়েছি। মোস্তাক মাছের ব্যবসা করে, ড্রাগস মাছের সঙ্গে আসে কিভাবে? হয়তো কেউ ষড়যন্ত্র করছে। পুলিশেরা যেন ওদের কোনো কথাই শুনছে না। ওদিকে আকাশ নিজের ঘরে একাই মোবাইলের স্ক্রিন দেখে হাসছে। সে জানে মোস্তাককে ধরানোতে তার একটা বড় ভূমিকা আছে, কিন্তু সেটা কেউ জানবে না। সে একাই বলে, রোদ, তোমার বাবাকে তো ফাঁসালাম, এখন দেখা যাক তুমি বাঁচতে পারো কি না। আকাশের চোখে একটা শীতল রাগ ঝলসে ওঠে। সে এখন অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। রোদের পতন তার জন্য বড় একটা জয় হবে। অপরদিকে রত্না থানার বারান্দায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। আমার হাজবেন্ডকে কে ফাঁসালো? ও তো আমাদের সব কিছুর জন্য লড়াই করছে। মাছের ব্যবসার বাইরেও তার কোনো অন্য জায়গাতেই যোগ নেই। কেউ আমাদের সাহায্য করবে না। মা কেঁদো না, আমি দেখছি। রত্না চোখ বন্ধ করে কাঁদতে থাকে। রিফাত বারবার দরজায় করা হাতে ঠকঠক করে ডাকে পুলিশদের। আমার বাবাকে কেন আটকে রাখা হয়েছে? ও নির্দোষ। এই পুরো মামলার কোনো যুক্তি নেই। আমাদের সাথে কথা বলান ওনার। একজন পুলিশ অফিসার দরজা খুলে মুখ ভার করে বলে, দেখো, তোমার বাবা এখন আমাদের কারাগারে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে যাও, কোনো চিৎকার চলবে না। আমি বাইরে যাব না, আপনি শোনেন। আমার বাবাকে আপনি কেন ধরেছেন? ও মাছ ব্যবসায়ী। মাছের পেটে ড্রাগস কিভাবে আসলো? 20 বছর ধরে মাছ বিজনেস করে উনি। এটা একটা ষড়যন্ত্র। পুলিশ অফিসার ঠান্ডা গলায় বলে, তুমি ছোট বাচ্চা নও, আমরা জানি কি করব। এখন এই কথা বন্ধ করো, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা কি শুধু তথ্যের উপর বিশ্বাস করেন? আমার বাবার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখান, না হলে ওকে ছাড়ুন। আমি আপনার বাড়িতে যদি ড্রাগস রাখি, আপনার তো দোষ থাকবে না ফাঁসালে। পুলিশ অফিসার এবার গম্ভীর গলায় বলে, তোমার বাবা সন্দেহভাজন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে কোর্টে চালান করব। মগের মুল্লুক, উনি নির্দোষ। বাহির হও, না হলে আমরা ব্যবস্থা নেব। রিফাত চিৎকার করে বলল, আমি বের হচ্ছি, কিন্তু আমার বাবাকে মারবেন না। রত্না পাশে এসে রিফাতের হাত ধরে বলল, চুপ কর রিফাত, এখানে আর কিচ্ছু হবে না। চল, উকিল ধরতে হবে। ম্যানেজার সাহেব, চলুন। এমন সময় একটা কালো গাড়ি এসে থামে থানার সামনে। তারপর রত্না, রিপা, রিফাত বসে আছে। কি করবে বুঝতে পারছে না। তাদের সাথে কি এমন করলো? ঠিক তখনই তিনটে গাড়ি এসে থামে থানার সামনে। পুলিশ সহ আশেপাশের সবাই গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। সবার সামনে কালো রঙের গাড়ি, একদম সিগনেচার ধরনের, যেখানে প্রতি ডিটেলস থেকে ঝকঝকে সাফল্যের ছাপ পড়ছে। পিছনের গাড়ি থেকে গার্ডরা নেমে আসে। তারপর একজন দরজা খুলে দেয়। গাড়ি থেকে কালো স্যুট বুট পরে নামে রোদ। পুলিশেরা সবাই চমকে যায়, কারণ রোদের সাথে যে গার্ডরা আছে তারা বিজয়ীর লোক। রোদের চেহারায় যেন এক অদম্য জেদ লুকিয়ে আছে। চোখে কালো চশমার আড়ালে একটা অজানা কঠোরতাও বিরাজ করছে।
কালো কোটের গোছালো পোশাক, স্নিগ্ধ ধূসর আভা যেন একটুখানি শীতল আগুন। আর যে ক্ষোভ আর ভালোবাসার মিশ্রণ তার গায়ে মাখানো, তা প্রাথমিক নজরেই ধরা দিচ্ছে। রোদ ধীরে ধীরে থানার দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কুয়াশাকে আজ যখন বাড়িতে পৌঁছে দেয়, তখন মোস্তাকের ম্যানেজার রোদকে কল করে তার বাবার বিষয়ে বলে। রোদ কুয়াশাকে রেখেই চলে আসে বাহিরে। থানার পুলিশেরা হকচকিয়ে দাঁড়িয়ে রোদকে চুপচাপ দেখতে থাকে। সবাই জানে বিজয় এ এলাকার মাফিয়ার নাম, আর রোদ সেই বিজয়ের ছোট ভাই, যাকে এখন আন্ডারওয়ার্ল্ডের নেতা হিসেবে স্বীকৃতি মিলেছে। রোদ, হঠাৎ কেউ কণ্ঠ মৃদু করে ডেকে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে রত্না, রোদের সৎমা, যে আগে রোদকে মিথ্যা অভিযোগে বাড়ি থেকে বের করে দিয়েছে সোনার চেন চুরির অপরাধে, যার জন্য রোদকে বাড়ি থেকে বের করে দিয়েছিল রত্না বেগম। রত্নার পাশে দাঁড়িয়ে আছে তার সৎ ভাই রিফাত এবং বোন রিপা। তাদের চোখে এখন অবিশ্বাসের ভয়ের মিশ্রণ লেগে আছে। রত্নার মুখে উঠে এলো প্রশ্ন, যেন শব্দগুলো গলা আটকে যেতে বসেছে। রোদ, তুমি? রোদ ধীরে ধীরে তাদের দিকে তাকায়। চোখের ভিতর থেকে আগুন ঝরে, তবে কণ্ঠ স্থির ছিল। রোদ বলে, রিফাত পিছনে সরে এসে কাপা গলায় বলল, ভাইয়া তুমি এখানে কিভাবে, কেন? রত্নার কণ্ঠ আরও ভেঙে পড়ে। বিশ্বাস হচ্ছে না তুমি আসবে। রোদ ধীরে ধীরে এগিয়ে এলো, তার পা যেন এক একটা প্রতিশোধের সিঁড়ি। আপনি আমার নিজের মা না হলেও আপনার স্বামী আমার নিজের বাবা, তাকে ছাড়াতে এসেছে। এই কথা শুনে কেউ আর কিছু বলতে পারে না। গায়ে কাঁটা দিয়ে ওঠে সবার। রোদ যেন ঝড় বয়ে নিয়ে এসেছে। থানার ভিতর থমথমে আবহাওয়া বিরাজমান। পুলিশরা হুড়মুড় করে পিছনে সরে গেল। সবাই জানে রোদ বিজয়ের ছোট ভাই, তাই তার সামনে দাঁড়ানো মানে বিপদের মুখোমুখি হওয়া। রোদ ধীরে ধীরে থানার ভিতর ঢোকে। চারপাশের পুলিশেরা কোনো কথা বলছে না। সে সোজা এসে অফিসারের সামনে এসে দাঁড়ালো, তারপর বলে, আমার বাবাকে কেন আটকেছেন? রোদ, মানে মুস্তাক সাহেব কি আপনার বাবা? সার্টিফিকেট বের করতে হবে নাকি? না না, আমরা জানতাম না উনি আপনার বাবা, কিন্তু আমাদের ইনফরমেশন ছিল উনি ড্রাগস বিজনেস করে। আমার কাছেও তো ইনফরমেশন আছে। আপনার বাড়িতে ড্রাগস রেখে দেন, বলুন খবরটা কি উপর মহলে জানাবো? না না, বুঝতে পেরেছি, তাকে ফাঁসানো হয়েছে, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আপনার আসার কি দরবার ছিল? আপনার একটা ফোন কল বা মুস্তাক সাহেব যদি বলতো আপনি তার ছেলে, আমরা কখনো ওনার ফ্যাক্টরিতেই যেতাম না। রোদ মুচকি হাসে। তারপর অফিসার নিজে এসে লকআপের দরজা খুলে দেয়। মোস্তাক অবাক হয়ে রোদকে দেখে। মোস্তাক বের হয়। রিফাত, রত্না, নিপা এসে মোস্তাককে জড়িয়ে ধরে। রোদ চলে আসার জন্য বাইরে আসে। পিছন থেকে ডাক দেয় মোস্তাক। রোদ! রোদ দাঁড়ায়। মোস্তাক এসে রোদের সামনে দাঁড়ালো। মোস্তাক জানে না রোদ এখন কি করে, তবে আজকে রোদ না থাকলে ছাড়া পেত না সে। মোস্তাক বলে, আমি জানতাম তুই আসবি, তোকে আমি ফোন করতে বলেছিলাম। কেমন আছিস? ভালো থাকে এখন। বাবা রোদ, তোকে আমি অনেক মিস করি রে। সেসবের প্রয়োজন নেই। আপনাদের 2 লাখ টাকা এনেছে, ফেরত নিন। আর এই যে এই চেনটা দেখছেন, এটা আমার মায়ের গহনা বিক্রি করে কিনেছিলাম একজনের জন্য, কিন্তু সেটা আর হয়নি। টাকাটা চেয়েছিলাম সেই মানুষটাকে চেন গিফট করবো বলে, কিন্তু সেটা দরকার পড়েনি। আমি জানি না আপনার স্ত্রীর চেন কোথায় ছিল। আমার মায়ের গহনা বিক্রি করে চেন কিনেছিলাম, তাই চেনটা আমার। টাকা হলে ফেরত নিন সব। আমি জানি রে, রত্নার সব কথা আমি পরে শুনে ফেলেছিলাম। আমাকে কি মাফ করে দেওয়া যায় না বাবা? তুই বললে আমি আমি এক্ষুনি ওদের বাড়ি থেকে বের করে দেবো বাবা। তার দরকার নেই, আমি একা থাকতে শিখেছি। আপনার মতো 10টা বাড়ি আমি কিনে নিতে পারি এখন। ভালো থাকেন। রোদ আবারও পা বাড়ায়। পিছন থেকে রিফাত আর রিপা দৌড়ে এসে রোদের সামনে দাঁড়ায়। রোদকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, আমাদের মাফ করে দাও, আমরা ভুল করেছি। ভাইয়া, আর হবে না। আচ্ছা ঠিক আছে, তবে তোরা এখন বাড়ি থেকে বের হবে না। বাবাকে ফাঁসিয়েছে আকাশ, এমপির ছেলে আকাশ। সব পরে বলবো, যেটা বললাম সেটা করবে। রোদ চলে যায়। রত্না শুধু দেখছে, ডাকার সাহস হয়নি। আর আজকের বিকেলটা অদ্ভুত রকমের শান্ত হয়ে আছে। সারাদিন গরমের পর হঠাৎ এক দমকা বাতাস এসে যেন শহরটাকে ঠান্ডা করে দিয়েছে। পাখিরা ছাদের উপর বসে ডাকছে। নিজের রাস্তার লোকগুলো একে একে লাইট জ্বালাচ্ছে। রোদের চোখে পড়ে আকাশে সোনালি আভা, আর ভিতর দিয়ে কয়েকটা লাল কমলা রঙের মেঘ ভেসে যাচ্ছে।
বিজয় আজ সারাদিন বাহিরে আছে কোনো কাজের জন্য। কুয়াশা ছাদে দাঁড়িয়ে, রোদ এসেছে তার পাশে। রোদ কুয়াশার একটু কাছে গিয়ে বলে, কি ভাবছেন? দুপুরের ঘটনা? কুয়াশা চমকে তাকিয়ে হেসে দিল। না, সেসব না, তবে ভেবেছিলাম আজ আকাশটা অন্যরকম, তাই না? হুম, হালকা কুয়াশাচ্ছন্ন। চলেন ছাদের ওই দিকটাতে যাই, শহরের আলো দেখা যাবে। রোদ হালকা হেসে উত্তর দিল। আপনার জন্য পুরো সন্ধ্যা রিজার্ভড, চলুন। দুজন একসাথে হাঁটে ছাদে, যেন পায়ের সাথে পা মিলিয়ে যাচ্ছে। বাতাসে হালকা শীতলতা, গন্ধে ভিজে ধুলোর সাথে কোথাও কোথাও জুঁই ফুলের সুবাস। চারপাশে শহরের কোলাহল থাকলেও ছাদে যেন এক অন্যরকম শান্তি বিরাজ করছে। কুয়াশা দুহাত মেলে বাতাসে দাঁড়ায়, চুলগুলো উড়ে এসে গালে লাগছে। রোদ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, পরিবেশের এমন সময়টা আমার খুব পছন্দ। শহর যখন দিনের ক্লান্তি ছেড়ে রাতে ঢুকছে, খুব ভালো লাগে দেখতে। কুয়াশা হেসে উত্তর দিল, আমারও, তবে আজ অন্যরকম লাগছে। অন্যরকম কেন? কারণ আজ এই সময়টা আমি আপনার সাথে কাটাচ্ছি, আর আপনি আমার পাশে আছেন। দুপুরের এই ঘটনার পর মনে হয়েছে আমার পাশে কেউ আছে, বিশ্বাসের মতো। রোদের মুখে হালকা বিস্ময় ফুটে ওঠে, তারপর নরম হাসি ফুটে উঠল। তারা ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ায়, যেখানে থেকে বড় শহর দেখা যায়। কিছুক্ষণ চুপচাপ থাকে দুজন। বাতাসের শব্দ আর দূরের গানের সুর শুনছিল দুজনেই। তারপর কুয়াশা ধীরে বলে, আপনি জানেন রোদ, আমার ভাই আমার সব কিছু। বাবা মা চলে যাওয়ার পর সেই আমার পরিবার। আমি বুঝতে পারি, বিজয় ভাইয়ের চোখে আপনার প্রতিও ভালোবাসা স্পষ্ট। কুয়াশা কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলল, তাই আমি ঠিক করেছি যে মানুষটা আমার ভাইকে রক্ষা করবে, আমার ভাইয়ের পাশে থাকবে, তাকেই আমি ভালোবাসবো। কুয়াশার কথা শুনে রোদের বুকের ভিতর ধাক্কা লাগে, যেন সে চমকে যায়। মানে আমি আপনাকে ভালোবাসি রোদ। রোদ চুপ করে রইল কিছুক্ষণ। বাতাস যেন আরো ধীর হয়ে এলো। বেশ কিছু সময় পর রোদ বলল, কুয়াশা, আমি ভয় পাচ্ছি। ভয় কেন? আমি আগে রাইসা নামের একজনকে ভালোবাসতাম। আমি ভাবতাম সেই আমার সব, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। তখন মনে হয়েছিল ভালোবাসা হয়তো শুধু কষ্টের দেওয়ার জন্যই আসে। কুয়াশা রোদের চোখে চোখ রেখে বলল, সব ভালোবাসা একরকম নয়, কেউ এসে ভাঙে আবার কেউ এসে গড়ে দেয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভালোবাসা দিয়ে আমি আপনার ভেতরের সব ভাঙা জায়গা সাজিয়ে দেব। রোদের চোখে পানি এসে গেল যেন। সে কাপা গলায় বলল, আমি জানি না আমি পারবো কিনা আবার কাউকে বিশ্বাস করতে। বিশ্বাসের শুরু হয় ভরসা থেকে, আর আমি আপনার মতো আপনার হাত ধরে সেই ভরসাটা দিতে চাই। রোদ হঠাৎ একটু মুচকি হেসে বলল, আপনি তো অনেক বড় বড় কথা বলছেন। বড় কথা না, বড় প্রতিশ্রুতি। আমি বিশ্বাস করি একদিন আপনি হাসি মুখে বলবেন, কুয়াশা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিলে। আমার বাবা আছে, সৎ মা আছে। আমাকে তারা চেঞ্চুরের অপরাধে বাড়ি থেকে বের করে দেয়। সেদিনে বিজয় ভাইয়ের সাথে আমার দেখা হয়। বুঝেছি, আমাকে বিশ্বাস করতে পারেন। রোদ মজা করে বলল, ঠিক আছে, তবে শর্ত মানতে হলে আপনাকে রান্না শিখতে হবে। কি? আমি তো ভালো রান্নাই করি। তাহলে কাল প্রমাণ দেন। দুজনেই হেসে ফেলল। বাতাসে যেন এক হালকা উষ্ণতা এসে জমা হয়। এই হাসি ঠাট্টার মাঝেই সিঁড়ি দিয়ে কারো হাঁটার পায়ের শব্দ শোনা গেল। বিজয় ছাদে আসে, হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। সে রোদ আর কুয়াশার কাছে আসে, দুজনের কথাই শুনেছে। সে প্রথমে কিছুই বলে না, শুধু দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। বিজয় সব শুনেছে। কুয়াশা খেয়াল করতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল। ভাইয়া, আপনি কখন এলেন? যখন তোমরা প্রেম করছিলে, কুয়াশা বলছিল আমি তোমাকে ভালোবাসি, তখনই। রোদ বিব্রত হয়ে কিছু বলার চেষ্টা করে। বিজয় ভাই, আসলে কিছুই না, সব শুনেছি। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিজয় গম্ভীরভাবে দুজনের দিকে তাকিয়ে বলল, রোদ, তুই আমার জীবন বাঁচিয়েছিস 2 বার। আমার বোনকে সুখী করার প্রতিশ্রুতি তোর মাঝে দেখি। এর চেয়ে ভালো পাত্র আমি আর পাবো না। তাহলে আর দেরি কিসের? তোদের বিয়ের ব্যবস্থা করে ফেলি, কি বলিস? কুয়াশা লজ্জায় মাথা নিচু করে। রোদও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি তো হঠাৎ করেই। হঠাৎ নয়, ঠিক সময়েই। জীবন ছোট রোদ, যা ভালোবাসিস তা আঁকড়ে ধর। কুয়াশা তো বলেছে সে তোকে ভালোবাসে, তাই দুজনকেই বলছি।
ওরা দুজন যেন আরও লজ্জা পায়। ছাদের বাতাস আবারও হালকা হয়ে এলো, চারপাশে শহরের আলো ঝলমল করছে। রোদ কুয়াশার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি সত্যি আমার জীবনে আলো হতে চাও? শুধু আলো না, তোমার প্রতিটা অন্ধকার মুছে দিতে চাই। বিজয় আবারও কান পাতে। বিজয়ের খুব ভালো লাগছে ওদের কথা শুনতে। সে বলে, ঠিক আছে, তাহলে আগামীকাল থেকেই বিয়ের প্রস্তুতি শুরু। আমি নিজেই সব ব্যবস্থা করব। রোদের বুকের ভার যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। হয়তো কুয়াশা ঠিকই বলেছিল, সব ভালোবাসা একরকম নয়, কেউ এসে ভাঙে, কেউ এসে গড়ে দেয়। আজ সকাল থেকেই বাড়ির ভিতর উৎসবের আমেজ বইছে। রোদ আর কুয়াশার বিয়েটা নিয়ে বিজয় সিরিয়াস হয়ে পড়েছে। বিজয় নিজের হাতে বাজার করে আনছে, কুয়াশা আর রোদ মিলে সাজসজ্জার প্ল্যান করছে। কুয়াশার চুল বাঁধতে বাঁধতে বলল, রোদ, আমি চাই আমার বিয়ের শাড়ি তুমি নিজে পছন্দ করো। রোদ অবাক হয়ে হাসে, তারপর বলল, তুমি তো কনের পোশাক নিজে পছন্দ করার কথা, আর আমি তো এসব জানি না। না, আমি চাই তুমি যেটাতে আমাকে দেখতে চাইবে সেটাই পরি। রোদের চোখে তখনও একরাশ মায়া এসে পড়ে কুয়াশার জন্য। কেউ এভাবেও ভালোবাসতে পারে? রোদ বলে, তুমি জানো তো, আমি রঙের চেয়ে মানুষটাকে বেশি দেখি। তুমি যেটাই পরবা আমি সেটাতেই তাকিয়ে থাকবো। তুমি এমনিতেও সুন্দর। তবুও কাল আমরা শপিংয়ে যাব, কথা ফাইনাল। তুমি যেটা পছন্দ করে দেবে আমি ঠিক সেগুলোই পরবো। আচ্ছা। এরপর দুজনে একে অপরের হাত ধরে রাখে। দেখতে দেখতে সেই দিনটাও পার হয়। পরের দিন বাড়ি, ছাদ, বারান্দা, উঠোন সব জায়গায় বিয়ের জন্য সাজানোর কাজ চলছে। রোদ কুয়াশাকে ফুলের মালা গাঁথতে সাহায্য করছে। হঠাৎ একগুচ্ছ ফুল ছিঁড়ে কুয়াশার চুলে গুজে দিল রোদ। কি করলা? সুন্দর লাগছে। কেমন সুন্দর? এখন তো তুমি পুরো ফুলপুরি হয়ে গেলে। কুয়াশা মুচকি হেসে বলল, আর তুমি আমার রোদ, আমার রোদ রাজা। রোদ রাজা? হুম। কুয়াশা থেকে এমন নাম শুনে রোদ হেসে ফেলল, তারপর বলল, এই উপাধি কিন্তু এক্সক্লুসিভলি তোমার জন্যই থাকবে। সুন্দর তো নামটা। দুজনে আরও খুনসুটি করে। তবে ওদিকে আনন্দের মাঝেও বিজয়ের চোখে মাঝে মাঝে এক অদ্ভুত ভাব দেখা যায়। সে ছাদে এসে দাঁড়িয়েছে। বিজয়ের ফোন বেজে উঠল। ছাদের এক কোণে ফোনে ফিসফিস করে কথা বলে বিজয়। ভাই, রোদ স্যারকে পাঠান, মাল ঢুকেছে বর্ডারে। আকাশ এবার বড়দান মারছে। হ্যাঁ ফারুক, রোদ এখন ব্যস্ত। আমি আসবো বিয়ের আগে। রোদকে কোনো মিশনে পাঠাবো না, তুই ব্যবস্থা কর। আকাশ আমাদের মালে আগুন লাগিয়ে দিয়েছে। সৈকত গিয়েছে রোদ ভাইকে জানাতে। আকাশ রোদ ভাইকে চ্যালেঞ্জ করেছে। আচ্ছা, আমি দেখছি। বিজয় কি করবে বুঝতে পারছে না। খবরটা রোদের কানে আসা মানেই সে বিয়ে ফেলে চলে যাবে। আর যদি সেখানে রোদের কিছু হয় তাহলে ওর বোন একদমই বাঁচবে না। রোদকে কোনোভাবেই পাঠানো যাবে না। ওদিকে আকাশ খেলছে নতুন খেলা। শহরের প্রান্তে পুরনো এক গোদাম ঘর আছে ওর। চারপাশে লালচে আকাশ, শীতল কুয়াশা হালকা ধোয়ার মতো ঘুরছে আকাশে। ভিতরে পিছনে লুকিয়ে রাখা 20-25 জন সশস্ত্র লোক, মুখে মুখোশ, তাদের চোখে উন্মাদ আগুন জ্বলছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে আকাশ, গায়ে কালো লেদারের জ্যাকেট, গলার সোনায় চেন, হাতে গ্লাভস, ঠোঁটে বিকৃত হাসি লেগে আছে। আকাশ ফরিদকে বলে, ঠিকঠাকভাবে হয়েছে তো সব? ভাই, রোদের কাছেও খবর পৌঁছে দিছি। মনে হয় সে যে কোনো সময় চলে আসবে। তবে তার নাকি বিয়ে। চলেন বিয়েতে গিয়ে মেরে আসি। আরে না, সেখানে গেলে আমরাই শেষ হব। ওটা রোদ আর বিজয়ের ডেরা। তোরা সবাই রেডি থাক, রোদকে আনার ব্যবস্থা করছি। আকাশ হাসতে থাকে। ওদিকে বিজয় বের হয়ে গেছে। শওকত আসেনি সে থাকাকালীন। রোদ বাহিরে এসেছে বিজয়কে খুঁজতে। দিন পেরিয়ে রাত হয়েছে বহু আগেই। আর রাত পোহালেই রোদ আর কুয়াশার বিয়ে। শওকত আসে রোদের কাছে, রোদকে বলে, ভাই, খারাপ খবর আছে। কি হয়েছে? আমাদের লোকদের মেরে আপনার বোন রিপাকে তুলে নিয়ে গেছে আকাশ। কি? আকাশকে আমি মেরে ফেলবো? আচ্ছা শোন, তোর রেডি হ, আমি আসছি। কিন্তু বিজয় ভাই বলছে আপনাকে এসব না জানাতে। আপনার কিছু হলে কুয়াশা আপা কষ্ট পাবে, তাই বিজয় ভাই একা যাচ্ছে। কি? তোরা তাহলে এখানে থাক, কড়াভাবে পাহারা দিবি। কুয়াশার যেন জানতে না পারে আমি দেখছি। আর কুয়াশার যেন কিছু না হয়। আরো পোলাপানদের ডাক। রোদ বাইকের কাছে আসে, কুয়াশাকে কল দেয়। কুয়াশা ব্যস্ত, কালকে কি পড়বে সেটা ভেবে। রোদের ফোন পেয়ে সে রিসিভ করে। হ্যাঁ রোদ, বলো। কুয়াশা, ঘুমিয়ে পড়ো,
আমি একটু বাড়ি যাচ্ছি। বাবা নাকি অসুস্থ হয়ে পড়েছে, ওনাদেরকে নিয়ে আসছি। আচ্ছা রোদ, জলদি ফেরো, তোমার অপেক্ষা করব। আর আমাদের বিয়েতে বাবাকে তো থাকতেই হবে, জলদি নিয়ে এসো তাকে। রোদ ফোন কেটে দেয়। কোমরে আর পায়ের বুলের সাথে পিস্তল রেখে সে বাইক নিয়ে বের হয়ে পড়ে। ওদিকে আকাশ ফরিদকে বলে, আজকে ওর জন্য আমরা শোভাযাত্রার আয়োজন করেছি, আসুক সে। ফরিদ, ওর বোনের তুলে আনার খবর ঠিকমতো পৌঁছাতে পেরেছিস তো? হ্যাঁ বস, ইচ্ছে করে ওর একটা লোককে ছেড়ে দিছি, জানি খবর পৌঁছাবে। আর বিজয়ের গোডাউনে আগুন দিছি যাতে সে ওখানে যায় আর রোদ এখানে আসে। হা হা হা। আকাশ চোখ নামিয়ে পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরায় সেটাতে। প্রথমে টান দেওয়ার পর ঠোঁটের কোণে একাই বিড়বিড় করে বলল, বাবা, তোমার মৃত্যুর বদলা আজ নেব। দূরে ইঞ্জিনের শব্দ শোনা যায়। রাতের কুয়াশা ভেদ করে কালো R15 বাইকটি ধীরে ধীরে এগিয়ে আসে। হেডলাইটের আলো গুদামের গায়ে লাগতেই দেয়ালে লম্বা ছায়ার নামতে থাকে। বাইক এসে থামলো। বাইক থেকে নামলো রোদ। গায়ে কালো জ্যাকেট, গলায় সাদা স্কার্ফ, হাতে ছুরি হোস্টার। তার চোখে ঠান্ডা ভাব লেগে থাকলেও স্থির দৃষ্টি দিচ্ছে সাবধানে। পিছনে দুইজন লোক আছে, জাকির আর হাসান। রোদ চারপাশে তাকিয়ে বলে, বাহ, বেশ আয়োজন করেছে আকাশ, মনে হচ্ছে আমার জন্মদিন আজ। আকাশ এগিয়ে আসে। গুদাম ঘরটা সাজিয়েছে সে। আকাশ হাসি দিয়ে বলে, তুই দেরি করেছিস, ভাবছিলাম ভয় পেয়ে গেছিস। ভয়? সেটা তোদের রক্তে মেশানো, আমার রক্তে শুধু শিকারের গন্ধ। আমার বোন কোথায়? আকাশ ইশারা করে। রিপাকে বেঁধে রেখেছে আকাশ। আকাশ আবারও ইশারা করে। আকাশ আঙুলের ইশারা করতেই গুদামের ছাদ থেকে গুলির শব্দ শোনা যায়। রোদের দুই লোক মাটিতে লুটিয়ে পড়ে গুলি খেয়ে। হাসান বুক চেপে রক্ত কাশছে। ভাই, চারদিকে ঘিরে ফেলেছে ওরা। যারা বন্দুক চালাচ্ছে তারা ভুলে গেছে আমি অন্যরকম মানুষ। দূর থেকে গুলি সহজ, কাছে এসে দেখ কেমন লাগে। রোদ তার জ্যাকেট খুলল। সারা গায়ে বোম। আকাশ ভয়ে পিছিয়ে যায়, কারণ রোদ আজ মরবে, সাথে সবাইকে নিয়েই মরবে। রোদ বলে, এবার আয়, আমি মরলে সবার সাথেই মরব। রোদ থাম, কি করতে হবে বল। রিপাকে ছাড়, ওকে গাড়িতে বসতে দে, যা হবে আমার সাথে হবে। ঠিক আছে, তুই বোম ব্লাস্ট করিস না। ফরিদ, জলদি কর। রিপাকে তারা গিয়ে একটা গাড়িতে বসিয়ে দিয়ে আসে। রোদ হাসে। এবার বোমগুলো খুলে দেয় গা থেকে, কিন্তু সেটা ব্লাস্ট হয় না, বরং সাদা ধোঁয়া বের হয়। আকাশের লোক জসিম পাশ থেকে এগিয়ে আসতেই সাদা ধোঁয়ার মাঝে রোদ সোজা ঝাঁপিয়ে পড়ে তার উপর। রোদের হাতে ছুরি গলায় ঢুকিয়ে এক ঝটকায় ঘুরিয়ে দিল। রক্ত গরম গরম ছড়ে পড়ল মেঝেতে। জমিনের চোখ স্থির হয়ে এলো। রোদ বলে, প্রথমটা সবসময় নীরব হয়, যেন অন্যরা ভয় না পায়। তুই ভেবেছিস তুই আমার বাবাকে মেরে আন্ডারওয়ার্ল্ড দখল করবি? আজ দেখবি কে রাজা। রাজা মরে গেলে গতি বদলায় আকাশ, কিন্তু ভয় বদলায় না। তোর ভয় আমার হাতে আছে। ভয় আজ তোর বুকেই গুলি হয়ে ঢুকবে। রোদ গুদামের এক পাশে ঢুকে তিনজনকে একসাথে ধরে। প্রথম জনের হাঁটুতে লাথি মারে, তারপর গলায় ছুরি ঢুকিয়ে শির দ্বারা কেটে দেয়। দ্বিতীয় জনের মুখে লোহার রডের বাড়ি মারে, হাত ছিটকে মেঝেতে পড়ে যায়। তৃতীয় জন পালাতে গেলে রোদ তার পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে, মাটিতে ফেলে পেট চিরে দিল। গরম বাষ্প আর রক্ত গুদামের বাতাসে ভারী হয়ে ওঠে। ফরিদ বলে, আকাশ ভাই পালান, ও মানুষ না, দানব। ভুল বলছিস, আমি শিকারী। দূরে দাঁড়িয়ে আকাশ চিৎকার করে বলে, গুলি কর, ও যেন না বাঁচে, মেরে ফেল আজ। ভাই, ও একাই সবাইকে কেটে ফেলেছে। আমিও চাই ও মরুক, এখনই মরবে। দে পিস্তল। রোদ দেয়াল টপকে পিছনের দিক থেকে আরও 6-7 জনকে আক্রমণ করে। ছুরির ফলা আলোয় ঝলসে ওঠে, তারপর মাংসে ঢুকে গেল। গলার ধমনে ছিঁড়ে রক্তর ফোয়ারার মতো ছিটকে পড়ে মেঝেতে। একজনের চোখ রোদের হাতে, অন্যজনের বুক ছিন্ন। চিৎকার মিলিয়ে যাচ্ছে ছুরি চালানোর শব্দে। গুদামের মাঝখানে আলো জ্বলে ওঠে। আকাশ দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল, মুখে রক্ত পিপাসু হাসি। এবার খেলা শেষ রোদ। খেলা তো এখন শুরু। তুই আমার বাবাকে মেরেছিস, আজ তোর শির দ্বারা কেটে রেখে দেব। তোর বাবা মরার যোগ্য ছিল, তুইও তাই।
আকাশ কিছু বলে না। রোদের মুভ করার আগেই আকাশ একটা গুলি ছোড়ে রোদের কাঁধে এসে লাগে। রোদ ছিটকে পড়ে দেয়ালের সাথে। আকাশ এসে রোদকে লাথি মারতে থাকে। রোদের মুখে পিস্তলের বার দিয়ে মারতে থাকে। রোদ আহত হয়ে নেতিয়ে পড়ে। আকাশ ভাবে রোদ আর নড়তেও পারবে না। হাত বাড়িয়ে পিস্তলের ট্রিগার চাপতে যাবে, তখনই রোদ উঠে আকাশের হাত মুচড়ে দিল। পিস্তল মাটিতে পড়ে। দুজন মাটিতে গড়িয়ে লড়তে থাকে। রোদের ঘুষি আকাশের মুখে পড়তেই ঠোঁট ফেটে রক্ত বেরোলো। আকাশ রোদের কলার ধরে মাটিতে ঠেসে দিল, কিন্তু রোদ পা দিয়ে আকাশের হাঁটুতে আঘাত করে। হাঁটু ভেঙে যাওয়ার শব্দে আকাশ চিৎকার করলো। আকাশ বলে, তুই তুই আমাকে মারতে পারবি না। আমি তোকে মারতে এসেছি রে। এমন সময় দুজনের নজর চলে যায় মেঝেতে পড়ে থাকা ছুরির দিকে। আকাশ এক ঝটকায় ছুরি তুলে নিয়ে রোদের পেটে ঢুকিয়ে দেয়। রোদ পাশে গিয়ে পড়ে। আকাশ রোদের উপরে উঠে আসে। রোদের চোখের দিকে ছুরি ঢোকাতে যাবে, তখনই রোদ তাকে ধরে একটা মোচড় দেয়। আকাশ পড়ে যায়। রোদ ছুরিটা হাতে নেয়। আর কোনো সুযোগ না দিয়েই রোদ ছুরিটা আকাশের বুকে ঢুকিয়ে আস্তে আস্তে ঘোরাতে থাকে। আকাশের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মুখ আর বুক থেকে রক্ত বেরিয়ে মেঝেতে মিশে যাচ্ছে। কিছু সময় পর আকাশ আর নেই। তারপর রোদ থপ করে পড়ে যায়। ঠিক সে সময়ই সব লোক নিয়ে বিজয় আসে এখানে। রোদের এমন অবস্থা দেখে বিজয় পাগলের মতো তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। সকালের নরম আলো জানালা দিয়ে ঢুকছে। হাসপাতালের সাদা দেয়াল আর জীবাণুনাশকের গন্ধে পুরো ঘর ভরে আছে। রোদের চোখ ধীরে ধীরে খুলল। প্রথমে অস্পষ্টভাবে সব কিছু দেখে। ছাদের ফ্যানের ঘূর্ণন, পাশে চেয়ারে বসা এক ছায়ামূর্তি। তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো মেয়েটার চেহারা। কুয়াশা বসে আছে। শুকনো ফ্যাকাশে মুখ, লাল হয়ে ওঠা চোখ, এলোমেলো চুল, সব স্পষ্ট বোঝা যায়। গত দুদিন ধরেই কুয়াশা একটুও ঘুমোয়নি। দুদিন পর রোদের জ্ঞান ফিরল আজ। রোদ কিছু বলার আগেই স্বভাববশতই হাত বাড়িয়ে কুয়াশার হাত ধরে। কুয়াশা চমকে তাকায়। তার চোখে জল আবার চিকচিক করে ওঠে। তুমি তুমি ঠিক আছো? কুয়াশার কণ্ঠ কাঁপছে, যেন কথাগুলো বুকের ভিতর থেকে গড়িয়ে বেরিয়ে আসছে। রোদ হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে কুয়াশা, কিন্তু তোমার চেহারা কি হাল করেছ? মনে হচ্ছে আমি না তুমি গুলির শিকার। মজা করছো? জানো তুমি যদি যদি না বাঁচতে তাহলে আমার কি হতো? আমি কাকে নিয়ে বাঁচতাম? এই যে তুমি আছো, বিজয় ভাই আছে, আমি তো তোমাদের মাঝেই বাঁচতাম। কুয়াশার রাগ আর কান্না মিশিয়ে বলল, কথা দাও আর কখনো আমায় মিথ্যে বলে কোথাও যাবে না। মিশন কাজ যাই হোক আমায় বলবে। আমি জানবো তুমি বা তোমরা কোথায় আছো। অনুমতি দিলে যাবে। রোদ কুয়াশার হাত শক্ত করে চেপে ধরে বলে, আচ্ছা আচ্ছা, কথা দিলাম, আর তোমাকে চিন্তা ফেলবো না। দূরে দাঁড়িয়ে থাকা বিজয় এগিয়ে এলো। চোখে স্বস্তির ছাপ, কিন্তু ঠোঁটে মৃদু হাসি লেগে আছে। ডাক্তার বলেছে তুই ভাগ্যবান রোদ, গুলিটা সামনে এড়িয়ে গেছে, না হলে। বিজয়ের গলা থেমে গেল। রোদ মুচকি হেসে পড়ল, থাক, না হলের কথা ভাবতে চাই না, কিন্তু বিয়ে তো চলে গেছে। কুয়াশার ভ্রু উঁচু করে তাকালো। বিয়ে? তুমি হসপিটালে বেডে শুয়ে আছো আর বলছো বিয়ের কথা? তাহলে আজই বিয়ে করি। সুস্থ হও, আসছে বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ তুমি আমার সামনে, ততক্ষণ দেরি কেন? তোর জেদ রোদের মতোই তীব্র। আচ্ছা, আমি ব্যবস্থা করছি তাহলে। বিকেলের মধ্যেই হাসপাতালের ছোট্ট চ্যাপেলে সাজসজ্জা শুরু হয়ে গেল। সাদা ফুল, ছোট লাইটিং, আর কিছু মানুষ। আর আছে মোস্তাক, রিফাত, রিপা, রত্না, সবাই এসেছে। কুয়াশা সাদা গোলাপি শাড়ি পরেছে। রোদের জন্য বিজয় এনেছে শেরওয়ানি। রোদ হাসপাতালের পোশাকের উপর হালকা শেরওয়ানি পরে বসে আছে আর মুচকি হাসছে। বিজয় এগিয়ে এসে বলল, তোর এই হাসপাতালের বিয়ে কিন্তু আমি কোনোদিন ভুলবো না। আমি চাই এই মুহূর্তটা আমাদের গল্পের অংশ হোক। চ্যাপেলের নীরবতায় কুয়াশা রোদের হাত ধরে। আজ থেকে তুমি শুধুই আমার। আর আমি তোমার আলো, আমি কুয়াশা, যে ধোঁয়াশা কেটে স্পষ্ট করে দিয়েছে আমার জীবন। এবার সই কর দুজনেই। আর শোন, আমি তোদের দেখভাল করব সব সময়। সই হওয়ার সাথে সাথেই ছোট্ট জায়গাটা হাততালি আর হাসিতে ভরে উঠল। কুয়াশা রোদের কাঁধে মাথা রাখে। রোদ চোখ বদ্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, যেন বহুদিনের ভয়, দুশ্চিন্তা সব গলে গেছে। 4 দিন পর সন্ধ্যায় হাসপাতালের বারান্দা থেকে শহরের আলো দেখা যাচ্ছে।
কুয়াশা আর রোদ পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরে আছে। রোদ ধীরে ধীরে বলল, তুমি জানো এই গুলির ঘটনার পর বুঝেছে জীবন অপেক্ষা করে না, তাই আমি প্রতিদিন তোমাকে ভালোবাসবো, যেন এটাই আমাদের শেষ দিন। কুয়াশা মুচকি হেসে বলল, আর আমি প্রতিদিন তোমার জন্য নতুন করে বাঁচবো। দূরে বিজয় দাঁড়িয়ে দুজনকে দেখছে। তার চোখে তৃপ্তি, ঠোঁটে এক ফোঁটা হাসি, যেন নিজের সবচেয়ে প্রিয় দুই মানুষকে নতুন জীবনের পথে পাঠিয়ে দিচ্ছে। শহরের আলোয়, হাসপাতালের নীরবতায়, রোদ, কুয়াশা, বিজয় তিনজনের জীবনেই নতুন অধ্যায়ে পা রাখে। এবার আর গুলির ভয় নেই, নেই অজানা আতঙ্ক, শুধু আছে ভালোবাসা, হাসি আর একসাথে কাটানো ভবিষ্যতের প্রতিশ্রুতি।